আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পরপর ৩ পোস্টে ট্রাম্পকে খামেনির হুঁশিয়ারি। হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি তীব্র হামলা, একদিনে ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ মস্কোর। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এপস্টেইন ফাইল ধামাচাপা দেওয়ার অভিযোগ হিলারির। ইসরায়েলের আল্টিমেটাম প্রত্যাখ্যান করল হামাস। ভারতে ইসরায়েলি পর্যটককে ধর্ষণের দায়ে ৩ জনের ফাঁসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পরপর ৩ পোস্টে ট্রাম্পকে খামেনির হুঁশিয়ারি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বিতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা। তবে এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কড়া মন্তব্য দুই দেশের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মাত্র ৩০ মিনিটের ব্যবধানে পরপর ৩টি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। খামেনি তার বার্তায় মার্কিন সামরিক শক্তির শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাদের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী, কিন্তু ইতিহাসের কোনো এক সময়ে এই শক্তিশালী বাহিনী এমনভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে যে তারা আর উঠে দাঁড়াতে পারবে না। একই সঙ্গে ইরানের আশেপাশে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়ে সতর্ক করে তিনি জানান, একটি যুদ্ধজাহাজ বিপজ্জনক হতে পারে, তবে তার চেয়েও বেশি বিপজ্জনক হল সেই অস্ত্র যা জাহাজকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ট্রাম্পের একটি পুরনো মন্তব্যের সূত্র ধরে তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট নিজেই স্বীকার করেছেন যে ৪৭ বছরেও তারা ইসলামী প্রজাতন্ত্রকে নিশ্চিহ্ন করতে পারেনি। খামেনেইর দাবি, ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র তা করতে সক্ষম হবে না। এদিকে আলোচনার সমান্তরালে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়াচ্ছে ওয়াশিংটন। স্যাটেলাইট চিত্রে ইরানের কাছাকাছি মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে এবং বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ডও ওই অঞ্চলে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। এর জবাবে হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। জেনেভার এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আরাগচি স্পষ্ট জানিয়েছেন, ইরান একটি ন্যায় চুক্তিতে পৌঁছতে চায়, তবে কোনো হুমকির মুখে নতি স্বীকার করা তাদের আলোচনার টেবিলে নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আলোচনাকে কঠিন বলে অভিহিত করলেও একটি কূটনৈতিক সমাধানের সম্ভাবনা একেবারে নাকচ করেননি। হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চলাকালীন এক বিরল শক্তি প্রদর্শনের অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জেনেভায় ওমানি দূতের বাসস্থানে যখন দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন, ঠিক সেই মুহূর্তেই তেহরান এই ঘোষণা দেয়। বিশ্বের মোট তেলের প্রায় ২০% এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানি রাষ্ট্র গণমাধ্যম জানিয়েছে, সামরিক মহড়া এবং নৌ নিরাপত্তার স্বার্থে কয়েক ঘণ্টার জন্য এই প্রণালী বন্ধ রাখা হয়েছে। এ মহড়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী লাইভ মিসাইল বা তাজা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশ্লেষকদের মতে ১৯৮০-র দশকের পরই প্রথম ইরান আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করার এমন ঘোষণা দিল। এই সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীও মাঝে মাঝে এমন চড় খেতে পারে যে তারা আর উঠে দাঁড়াতে পারবে না। তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর শক্তি বৃদ্ধির দিকে ইঙ্গিত করে বলেন, যুদ্ধজাহাজের চেয়েও বড় বিপদ হল সেই অস্ত্র যা জাহাজকে ডুবিয়ে দিতে পারে। তবে এই সামরিক মারমুখী অবস্থানের বিপরীতে ভিন্ন সুর শোনা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কণ্ঠে। জেনেভায় জাতিসংঘ নিরস্ত্রীকরণ সম্মেলনে তিনি বলেন, আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানে পৌঁছানোর জন্য একটি নতুন জানালা উন্মোচিত হয়েছে।
তিনি এই আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো আগ্রাসন মোকাবেলায় ইরান পুরোপুরি প্রস্তুত। এদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ আলোচনার অগ্রগতি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ফক্স নিউজকে জানিয়েছেন আলোচনা কিছু ক্ষেত্রে ইতিবাচক হয়েছে। তবে তিনি এটিও স্পষ্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্প কিছু রেড লাইন বা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন যা ইরান এখনও মেনে নিতে রাজি নয়। উল্লেখ্য, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর ফলে ওই অঞ্চলে আগে থেকেই অবস্থান করা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যোগ দিচ্ছে এই বিশাল সামরিক বহল। এই পাল্টাপাল্টি সামরিক অবস্থান এবং গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হলেও আলোচনার খবর আসার পর দাম কিছুটা কমেছে। এখন দেখার বিষয় আগামী 2 সপ্তাহের মধ্যে ইরান যে বিস্তারিত প্রস্তাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তা এই দীর্ঘদিনের পারমাণবিক অচলাবস্থা নিরসনে কতটা কার্যকর ভূমিকা রাখে। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি তীব্র হামলা, একদিনে 400 ড্রোন ও 29 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ মস্কোর। যুক্তরাষ্ট্রের উদ্যোগে সুইজারল্যান্ডের জেনেভায় সম্ভাব্য আলোচনার আগে রাশিয়া ও ইউক্রেন একে অপরের উপর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এইসব হামলায় দুই দেশেই একাধিক বেসামরিক নাগরিক আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ততাও হয়েছে ব্যাপক। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে আলোচনা অনেকটা এগিয়ে গেলেও ইউক্রেনের ওপর হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মস্কো জানিয়েছে মঙ্গলবার 400 ড্রোন এবং বিভিন্ন ধরনের 29টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। মঙ্গলবার সকাল 9:30 পর্যন্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 25টি ক্ষেপণাস্ত্র এবং 367টি রুশ ড্রোন বা ইউএভি ধ্বংস করেছে। খবর আল জাজিরার। রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের 4 বছর পূর্তির ঠিক আগে যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক আয়োজন করা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। বৈঠকটি শুরু হয় মঙ্গলবার, চলবে আগামী বুধবার পর্যন্ত। এই আলোচনা এমন এক সময় হচ্ছে যখন কয়েকদিনের মধ্যেই রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযানের 4 বছর পূর্ণ হবে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘর্ষে পরিণত হয়। বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক উভয় পক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়লেও একই সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালু রাখার চেষ্টা চলছে। জেনেভার এই বৈঠক সেই প্রচেষ্টারই অংশ। তবে এই আলোচনায় যুদ্ধবিরতি বা বড় কোনো সমঝোতা হবে কিনা তা এখনও অনিশ্চিত। মিটিংয়ের আগেই ইউক্রেন ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে তীব্র হামলা ও পাল্টা হামলা চালিয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থানে 400 ড্রোন এবং 29টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কর্তৃপক্ষ জানিয়েছে এর মধ্যে 367টি ড্রোন এবং 25টি ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনীয় সাংবাদিক মাধ্যম জানায় হামলায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আবাসিক ভবন, শিল্প প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওডেসা ও দিনিপ্রথেপোরকাঞ্চলে। অন্যদিকে জবাবে ইউক্রেনও রাতভর রাশিয়ার জ্বালানি কাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ জানায় ড্রোন হামলার লক্ষ্য ছিল ইলস্কি কৈল শোধনাগার। এতে তেলজাত পদার্থের একটি সংরক্ষণ ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয় উপদ্বীপের বিভিন্ন স্থানেও ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এপস্টেইন ফাইল ধামাচাপা দেওয়ার অভিযোগ হিলারির। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংশ্লিষ্ট ফাইলগুলো ধামাচাপা দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বার্ষিক ওয়ার্ল্ড ফোরামে অংশ নিয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি বলেন, ফাইলগুলো সামনে আনুন, তারা এগুলো প্রকাশে গড়িমসি করছে। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডিওজে এপস্টেইন সংক্রান্ত প্রায় 30 লাখ পৃষ্ঠার নতুন ফাইল প্রকাশ করে।
তবে ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য এবং শিশু নির্যাতনের গ্রাফিক চিত্র থাকার কারণে ৩০ লাখ পাতার নথি প্রকাশ করা হয়নি বলে ওই সময় জানিয়েছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এগুলো প্রকাশ পেলে তদন্ত ব্যাহত হবে বলে যুক্তি দিয়েছিলেন তিনি। হিলারির ফাইলগুলো ধামাচাপা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস। তারা পাল্টা দাবি করেছে, ট্রাম্প প্রশাসন এপস্টেইন ফাইলগুলো প্রকাশের মাধ্যমে ভুক্তভোগীদের জন্য ডেমোক্র্যাটদের চেয়েও বেশি কাজ করেছে। এই বিতর্কের মধ্যেই কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটিতে এপস্টেইন ফাইল তদন্তের অংশ হিসেবে সাক্ষ্য দিতে ক্লিন্টন দম্পতিকে তলব করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি উপস্থিত হবেন হিলারি ক্লিন্টন এবং তার পরের দিন ২৭ ফেব্রুয়ারি হাজির হবেন তার স্বামী, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এর আগে তারা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে কংগ্রেসে তাদের বিরুদ্ধে অবমাননার প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু হয়েছিল। পরে তারা সাক্ষ্য দিতে রাজি হলে সেই প্রক্রিয়া বন্ধ করা হয়। ১৯৮৩-তে জেরাল্ড ফোর্ডের পর বিল ক্লিন্টনই হবেন প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি কোনো সংসদীয় কমিটির সামনে সাক্ষ্য দেবেন। সাক্ষাৎকারে হিলারি তাদের উন্মুক্ত শুনানির ডাকের কথা পুনর্ব্যক্ত করে বলেন, তারা কোনো রুদ্ধদ্বার শুনানি নয়, বরং প্রকাশ্য শুনানিতে অংশ নিতে চান। তিনি বলেন, আমাদের লুকানোর কিছু নেই। আমরা বারবার এই ফাইলগুলো সম্পূর্ণ প্রকাশের দাবি জানিয়েছি। আমরা বিশ্বাস করি সূর্যালোকই হল সেরা জীবাণুনাশক। জেফ্রি এপস্টেইনের সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সদস্য এবং সাবেক প্রিন্স অ্যান্ড্রুর সম্পৃক্ততা নিয়েও হিলারি কথা বলেছেন। অ্যান্ড্রুর সাক্ষ্য দেওয়া উচিত কিনা জিজ্ঞেস করা হলে হিলারি স্পষ্ট করে জানান, যাদের ডাকা হবে তাদের সবারই সাক্ষ্য দেওয়া উচিত। তবে অ্যান্ড্রু বরাবরই কোনো ধরনের অন্যায় করার কথা অস্বীকার করেছেন। ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুকে সাক্ষ্য দেওয়ার জন্য আনতে বাধ্য করার এখতিয়ার মার্কিন কংগ্রেস ওভারসাইট কমিটির নেই। তবে ক্লিন্টন দম্পতিকে সে কাজটিই করাচ্ছে। হিলারি এ বিষয়ে অভিযোগ করে বলেছেন যে তাকে এবং বিল ক্লিন্টনকে ব্যবহার করে মূলত ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে জনদৃষ্টি সরানোরই চেষ্টা করা হচ্ছে। হিলারি ক্লিন্টন দাবি করেন, তার স্বামী বিল ক্লিন্টনের সঙ্গে এপস্টাইনের একসময় পরিচয় থাকলেও ২ দশক আগেই তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন এবং তার নিজের সঙ্গে এপস্টাইনের কখনো দেখাই হয়নি। তবে হিলারি বলেন, আদালতে দোষী সাব্যস্ত হওয়া এপস্টাইনের সহযোগী ম্যাক্সওয়েলের সঙ্গে তার ২-১ সাক্ষাৎ হয়েছিল। ইসরায়েলের আল্টিমেটাম প্রত্যাখ্যান করল হামাস। ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ৬০ দিনের মধ্যে নিরস্ত্রীকরণের জন্য ইসরায়েলের দেওয়া আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি মন্ত্রিপরিষদের সচিব ইয়োসি ফুক্স সোমবার জেরুজালেমে এক সম্মেলনে হুমকি দিয়েছিলেন, ৬০ দিনের মধ্যে হামাস অস্ত্রত্যাগ না করলে গাজায় আবার ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধ শুরু করতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ফুক্স দাবি করেন, এই ২ মাস সময় দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে এসেছে। তিনি বলেন, আমরা সেটিকে সম্মান করছি। এরপরই হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহমুদ মারদাউই সরাসরি তা প্রত্যাখ্যান করেছেন। সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, যুদ্ধ আবার শুরুর যে কোনো হুমকি এই অঞ্চলে গুরুতর পরিণতি ডেকে আনবে। ফিলিস্তিনি জনগণ কখনো আত্মসমর্পণ করবে না। তাছাড়া হামাসকে নিরস্ত্র হতে বলার এ ধরনের কোনো আনুষ্ঠানিক দাবি বা সময়সীমার বিষয়ে তারা কিছু জানেন না বলেও জানান মারদাউই। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং গণমাধ্যমের মাধ্যমে দেওয়া এসব বক্তব্য নিছক হুমকি মাত্র, চলমান আলোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ইসরায়েলি মন্ত্রিপরিষদের সচিব ইয়োসি ফুক্স সেই ৬০ দিনের আল্টিমেটাম ঠিক কবে থেকে শুরু হবে তা নিশ্চিত করে না জানালেও বলেন, এটি ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের মিটিং থেকে শুরু হতে পারে। তিনি বলেন, আমরা সেটিকে মূল্যায়ন করব। যদি কাজ করে তাহলে ভালো, আর না করলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে অভিযান সম্পন্ন করতে হবে। জানুয়ারির মাঝামাঝি গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। এই পর্যায়ে যুক্তরাষ্ট্র বলেছে তারা হামাসকে নিরস্ত্র করা এবং একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি সামলাবে। তবে ইসরায়েল গাজা দখল করে থাকলে হামাস অস্ত্র ত্যাগ করবে না বলে জানিয়ে দিয়েছে। এই মাসের শুরুতে বিদেশে অবস্থিত হামাসের রাজনৈতিক নেতা খালেদ মেশালও গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের আহ্বান জানান।
তিনি বলেন, অধিকার দখলকারী শক্তির অধীনে থাকা মানুষের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া হলে তারা সহজ শিকার হয়ে নির্মূল হওয়ার ঝুঁকির পড়বে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযানে ৭২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। ভারতে ইসরায়েলি পর্যটককে ধর্ষণের দায়ে ৩ জনের ফাঁসি। ভারতে ইসরায়েলি এক নারী পর্যটক এবং আরেক নারীকে ধর্ষণ এবং ইউনেস্কোর ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থানের কাছে অপর একজন ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর একটি আদালত ওই ৩ অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা করেছে। মঙ্গলবার ফ্রান্সের বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, গত বছর দক্ষিণ ভারতের একটি গ্রামে ৫ জনের একটি দলের উপর হামলা চালান অভিযুক্তরা। ওই দলে ইসরায়েলি নারী পর্যটক এবং আরেক পর্যটক এবং একজন মার্কিন নাগরিক ছিলেন। তৎক্ষণাৎ দেশের মাধ্যমের খবরে বলা হয়েছিল, দর্শনার্থীদের কাছে জনপ্রিয় এবং পাথুরে টিলা এবং বিস্তৃত মন্দিরের ধ্বংসাবশেষের জন্য বেঙ্গালুরুর হাম্পি এলাকা চোখে পড়ার মতো। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন রাতে হামলাকারীরা ইসরায়েলি নারী পর্যটক এবং তার হোমস্টের মালিক নারীকে ধর্ষণ করে। এ ৩ অভিযুক্তকে ডাঙায় নামিয়ে দেয়। তাদের মধ্যে একজন ওড়িশা রাজ্যের বাসিন্দা। পরের দিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। 10 নভেম্বর 2023 গাজা স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। আদালতের নথিতে বলা হয়েছে, সোমবার জেলা পরিষদের বিচারপতি এই ৩ অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি ধর্ষণসহ অন্যান্য অপরাধেও তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। 2023 সালে ভারতে 29,670টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছিল। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে নারীদের বিরুদ্ধে দীর্ঘদিনের সহিংসতার বিষয়টি নতুন করে সামনে এনেছে এই মামলা। ভারতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফাঁসি দিয়ে, যদিও বাস্তবে তা খুব কমই প্রয়োগ করা হয়। এর আগে দেশটিতে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল 2020 সালের মার্চে। তখন দিল্লির একটি বাসে 2012 সালে সংগঠিত গণধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় দোষী 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই মামলা সারা দেশে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছিল।